দেখছি বাসারও রেডি করে রেখেছিস। তার মানে তোর এইসব আগে থেকে প্ল্যানিং ছিল, অথচ আমাদের বলিসনি। তুই মেয়েটাকে জাস্ট আজ দেখেছিস আর আজকে বিয়ে করবি, কিন্তু তোর হাবভাব চাহনিতে অন্য কিছু প্রকাশ পাচ্ছে। ইনান এক টানে নিজের পাঞ্জাবি সুফিয়ার হাত থেকে ছাড়িয়ে নেয়, শান্ত স্বরে নির্ভীয়ভাবে বলে, হ্যাঁ, 1 মাস ধরে আমি সবকিছু প্ল্যানিং করেছি, সুযোগ্য সময় পেয়েছি, আর বিয়ে করে এনেছি সাক্ষী হিসেবে তোরা ছিলি। তার মানে? কিছু না, যা তোরা ঘুমা। অলিদ, তুই তোর রুমে যা, আর সুফু তোর জন্য ডানের ঘর রাখা আছে। ইনান পাঞ্জাবি ঠিক করতে করতে রুমের দরজা খুলে তখনই কানে আসে তেজিয়ান সুফিয়ার কণ্ঠ। খবরদার, মেয়েটার সাথে কিছু করবি না। আমার যা ইচ্ছা আমি করব, আর সবটা কি তোকে বলে করব? ইরান রুমে ঢুকে যায়। ঠাস করে দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই আকস্মিক তার বুকে গরম উত্তপ্ত কিছু আবিষ্কার করে। ভালোভাবে পরখ করতে বুঝতে পারে ইতিকা তার দিকে জ্বলন্ত মোম ছুঁড়ে মেরেছে, আর সেই গলন্ত মোম চুইয়ে চুইয়ে কিছুটা তার বুকে লেগেছে। এক চিলতে মৃদু আগুন সহসা তার চামড়া ভেদ করে যেন মাংসে পতিত হচ্ছে। হঠাৎ অসহ্য যন্ত্রণায় চোখটা বন্ধ করে আবার খুলে নেয়। তৎক্ষণাৎ আরেকটি মোম ছুঁড়ে মারলে ইনান তা ধরে নেয় এবং অন্য হাত দিয়ে ইতিকাকে পেছন থেকে মুচড়ে ধরে। এই মেয়ে, সমস্যা কি আপনার? হঠাৎ আমার কাছে বাঘিনী রূপে আসলেন কেন? বাঘিনীর তেজ আমি 2 সেকেন্ডে মাটিতে মিশিয়ে দিতে পারি, তার ধারণা আপনার নেই। আমার প্রয়োজন নেই চার ছেঁচড়ার সম্পর্কে জানার। কাকে চোর ছেচর বলছেন আপনি? আপনি ছাড়া এই ঘরে আর কেউ তো নেই, তুচ্ছ মানব। 28 জন রক্ষক নিয়ে 4টি মাইক্রোবাস শান বাজিয়ে আপনার পরিবারকে এক প্রকার অবশ করে বিয়ে করে এনেছি। আমাকে কি সামান্য মনে হয় আপনার? এত কিছু হয়ে গেল, অথচ না আপনার পাড়া প্রতিবেশী সেখানে উপস্থিত, আর না কেউ কিছু বলার সাহস পেয়েছে। আমাকে সহজ ভাববেন না আপনি। ইনানের প্রতি উত্তরে ইতিকা অবাক হয়। সত্যিই তো, অজপাড়া গায়ের মেয়েটি সামান্য 2-4 জন মেহমান আসলে এক ঘরের লোক এসে অন্য ঘরে উকি দেয়, কিন্তু বিয়ে ভরা মজলিসে কেউ কিচ্ছুটি জানলো না, কেউ নেই। ইতিকার ভাবুক মুখটা দেখে তার চিবুক তুলে ধরে ইনান। কানের সামনে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, ভাগ্য বদল শুনেছ কখনো? আজকের পর তোমার ভাগ্য বদল হবে, হয় সূচনা, না হয় বিষাক্ত উপসংহার। ইনান ইতিকাকে ধরে আয়নার সামনে দাঁড়ায়। তখনই আয়নায় সেই কিশোরীর প্রতিবিম্ব অগোচর করে ইনান। মেয়েটি হাসছে অদ্ভুত ভঙ্গিতে। ইতিকা হাসতে হাসতে ইনানকে উদ্দেশ্য করে বলে, ঘটনা তো উল্টোটাও হতে পারে। যদি আপনার ভাগ্যের পরিবর্তন হয়, আমার যা চাই তা কিন্তু আমি নিয়েই ছাড়ি, কিন্তু আপনি আমার পূর্ণতাতে বাধা দিয়েছেন, তাই আপনার প্রাণ বিনাশ করে হলেও আমি আমার পূর্ণতা করে ছাড়ব। ইতিকার কথায় খিটমিট করে হাসে ইনান। আয়নার দিকে তাকিয়ে ইতিকার চোখে চোখ রেখে কোমরে হাত গুজে বলে, তবে তাই হোক। দুপুরের রোদ জানালার কাছ ভেদ করে তির্যকভাবে ইনানের চোখে লাগে। সহসা চোখ মুখ কুচকে আড়মোড়া কাটিয়ে উঠে বসে সে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সকাল 12:30 বাজতে দেখে আবার ধপাস করে বিছানায় শুয়ে যায়। পাশে ফিরে তাকাতেই গুটিয়ে শুয়ে থাকা লাল শাড়ি পরা একটি মেয়েকে দেখে ভড়কে যায়। সহসা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে রুমের পরিবেশটা পরখ করে বুঝতে পারে, আরে মেয়েটা তার বিবাহিত স্ত্রী। গতকাল মেয়েটার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে যায়। তারপর আর মনে নেই। হয়তো ক্লান্ত শরীরের মেয়েটি দুরুক্তি না করে গুটিয়ে শুয়ে যায় ইনানের পাশে। আয়নায় নিজেকে ভালোভাবে দেখে নেয় ইনান। গতকালের সাজ পোশাক এখনো আগের মতোই আছে। রুম থেকে বের হয়ে সোজা লিভিং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। অলিদ আর তুফিয়া সেখানেই বসে আছে। ইনানকে আসতে দেখে অলিদ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার সন্দেহভাজন দৃষ্টি দেখে ভ্রু কুচকায় ইনান। তোর সমস্যা কি? এইভাবে তাকিয়ে কি দেখছিস? তোর সাজ পোশাক এখনো আগের মতো, মানে রাতে কিছু হয়নি? কি হবে? আই মিন। অলিদ কথা শেষ করার আগেই তার পিঠে কিল বসায় ইনান। আমাকে কি তোর পাগল মনে হয়? ভুলে যাবি না মেয়েটার 18 হয়নি। তাছাড়া মেয়েটার ভালো মন্দ সব দায়িত্ব আমার, তাই সব দিক বিবেচনা করা একান্ত জরুরি। ইনানের কথায় তাল মিলায় সুফিয়া। ঠিক বলেছিস, তবে তোর পাঞ্জাবি পুল্লো কে করে? তেমন কিছু না, দুপুর হয়ে এসেছে, তোদের পছন্দ মতো খাবার অর্ডার দে, ডেলিভারি ম্যান খাবার দিয়ে যাবে। ওকে, তুই ফ্রেশ হয়ে আয়। ইনান উপরে উঠে আবারও নিজের রুমে চলে যায়। ইতিকা এখনো ঘুমিয়ে আছে আগের। ইনান আগে ফ্রেশ হয়ে এসে ইতিকার পাশে বসে। এই যে শুনছেন, এই মেয়ে
সে এখনো গভীর ঘুমে মগ্ন। সূর্যের আলো তার মুখের সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে। চেহারার মাঝে সরলতা, গ্রাম্য ভাব তার মাঝে বিদ্যমান। কিন্তু কে বলবে এই মেয়ের ঘুম ভাঙলে বাঘিনী রূপ ধারণ করবে? ইনান মেয়েটির হাত আলতো ছুঁয়ে দেয়। নরম তুলতুলে হাতটা নিজেও ইনানের হাত আঁকড়ে ধরে। ইনান দোটানায় পড়ে যায়। নিজের মাঝে তৈরি হয় ইতস্তত বোধ। সঙ্গে সঙ্গে সে ছিটকে সরিয়ে দেয় ইতিকার হাত। আকস্মিক ঝটকায় ঘুম ভেঙে যায় ইতিকার। তার সামনে ইনানকে দেখে লাফিয়ে উঠে বসে। আপনি? আমার রুমে আমি ছাড়া এই রুমে কাউকে দেখবেন না। যাই হোক, ফ্রেশ হয়ে আসুন। ব্যাগে আপনার জামা কাপড় রাখা আছে, আর বিকেলের মধ্যে আপনার প্রয়োজনীয় সব চলে আসবে। ইনান চলে যায়। ইতিকা তার দিকে এক দৃষ্টিতে তাকায়। মনের ঘোর কাটলে আবার চোখ সরিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর ইতিকা ডাইনিং টেবিলের সামনে আসে। তার জন্য এতক্ষণ খাওয়ার টেবিলে অপেক্ষা করছিল সবাই। সুফিয়া ইতিকাকে টেনে ইনানের পাশে বসায়। ইনান আর চোখে একবার মেয়েটিকে পরখ করে নেয়। আসমানি আর নীল রঙের মিশ্রণের শাড়িটিতে মেয়েটিকে অন্যরকম সৌন্দর্যে আবৃত করে রেখেছে। কোমরের নিচের চুলগুলো চুইয়ে চুইয়ে পানি পড়ছে। সুফিয়া সবার খাবার সার্ভ করে নিজেও বসে যায়। ইতিকার দিকে তাকিয়ে তার ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে যায়। সবাই হাতে চামচ নিয়ে সহজে খাবার খাচ্ছে, কিন্তু ইতিকা এভাবে অভ্যস্ত নয়। তাই সবার দিকে আর চোখে তাকিয়ে আবার নিজের প্লেটের দিকে একবার তাকাচ্ছে। তার অবস্থা বুঝতে পেরে সুফিয়া স্মিত হেসে বলে, ইতিকা, তুমি হাত দিয়ে খাও, আমিও হাত দিয়েই খাবো। ঠিক আছে আপু। মেয়েটির চোখে ভয়ের ছাপ কেটে গেছে। মুচকি হেসে নিজেও খাওয়া শুরু করে। অপরদিকে অলিদ একবার ইনান আর একবার ইতিকার দিকে তাকাচ্ছে। তার সব কিছু গোজামিল লাগছে। ইনান বরাবরই স্টাইল ফ্যাশন সচেতন ছেলে। তার সঙ্গে সব ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের চলাফেরা। তার মাঝে এই গ্রাম্য মেয়েকে বিয়ে করার কারণ সে খুঁজে পেল। দুপুরের পর সুফিয়া তার নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুফিয়া, অলিদ এবং ইনান তিনজনের বন্ধুত্ব একটু বেশি গভীর। অলিদের বাড়ি ঢাকার বাইরে হওয়ায় ভার্সিটিতে আসা যাওয়ার সমস্যা হওয়ায় মেসে থাকতে শুরু করে। কিন্তু গত 1 বছর ইনান তার বাবা মাকে ছেড়ে এই ফ্ল্যাটে উঠেছে। তারপর থেকে ইনানের সঙ্গে এই ফ্ল্যাটে আছে আলিদ। বসার রুমে অলিদ এবং ইনান একসঙ্গে বসে আছে। তখনই নিরিবিলি পরিবেশটার ছেদ ঘটায় ইনানের ফোনের ভাইব্রেট। বাড়ির দারোয়ানের নাম্বার দেখে তার মনে সন্দেহের বাতি জ্বলে ওঠে। আসসালামু আলাইকুম চাচা, বলুন। তুমি নাকি বিয়ে করছো? তোমার আব্বা আম্মা আসছে। গেটের সামনে দাঁড়াইয়া আমারে জিগাইল, ইফতিহার ইনান তাহে কোন হানে। আমিও দেখাই দিলাম। গত 1 বছরে তাদের দেখা পাইলাম না, আর আইজগা আইসা পড়ছে। তোমার বিয়ের খবর পাইলো কেমনে? তারা এখন কোথায় চাচা? বাগান সাইড পার হয়ে গেছে, লিফটে উঠে যাবে যে কোনো সময়। ইনান আর দেরি করলো না, দ্রুত মোবাইলটা ছুঁড়ে মারে সোফার উপর। অলিদকে বুঝিয়ে দেয় কেউ আসলে দরজা যেন দেরিতে খোলে। ইনান ঝটপট নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এদিকে বিছানায় উপর হয়ে কাঁদছে ইতিকা। লেখনীতে পলি আনান হুট করে তাকে টেনে দাঁড় করায় ছেলেটি। তার শাড়ি ঠিক নেই, এদিক সেদিক হয়ে আছে। দ্রুত 2 হাতে শাড়ি ঠিক করে ইনানের হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু ফলাফল ব্যর্থ। কান্নার ফলে রক্তিম ডালিমের মতো চোখ দুটো দেখে বেশ রেগে যায় ইনান, কিন্তু তা প্রকাশ করলো না। দ্রুত ড্রেসিং টেবিলের সামনে থেকে পাউডার নিয়ে ইতিকার মুখে লাগাতে থাকে। লিপস্টিক দিয়ে রাঙাতে থাকে মেয়েটির ঠোঁট যুগল। এই যে কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? ইতিকার ধমক ইনান শুনলো না, বরং বডি স্প্রে নিয়ে তার সারা শরীরে স্প্রে করলো। হাতে মোটা মোটা বালাগুলো পরিয়ে, গলায় চোকারের সঙ্গে লম্বা মোটা চেন পরিয়ে ক্ষান্ত হলো সে। ইতিকা ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে কিছুটা দূরে দাঁড়ায়, কিন্তু ইনান তাকে তার কাছে টেনে এনে ভেজা চুলগুলো ঠিক করতে করতে বলে, শুনছেন, আমার মা বাবা আসবে, মানে আপনার শ্বশুর শাশুড়ি। নিশ্চয়ই তাদের দেখে আমার নামে নালিশ দেওয়া শুরু করবেন। অবশ্যই। আপনি যে আমায় জোর করে বিয়ে করেছেন তা তাদের জানানো একান্ত জরুরি। এমনটা আপনি ভুলেও করবেন না, ফলাফল বেশি ভালো হবে না বলে দিলাম। ইনানের ধমকে ইতিকা ভয় পাওয়ার পরিবর্তে আরো ক্ষিপ্ত হলো। আমাকে আপনি চিনতে পারেননি, কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আপনার। আমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে তবেই আমি ক্ষান্ত হব। ইনান মাথায় হাত দিয়ে পায়চারি করছে। কিছুক্ষণ আগে অলিদের কথা হারে হারে টের পাচ্ছে। অলিদ বলেছিল, গ্রামের মেয়েরা দেখতে সহজ সরল হলেও মোটেও তারা সহজ সরল নয়, বরং তাদের মাঝে আলাদা একটি ভাবধারা আছে। তারা ঝগড়া করতে পটু। ইনানের জীবন যে এই মেয়েটা অতিষ্ঠ করে তুলবে তার আগাম বার্তা অলিদ তাকে কয়েক মিনিট আগে দিয়েছে, কিন্তু তার ফলাফল যেন খুব শীঘ্রই পেতে চলেছে ইনান।
যখন কোনোভাবে ইতিকাকে কবজা করতে পারলো না, তখন মিথ্যার আশ্রয়টা নিল ইনান। একটা কথা বলবো আপনাকে, আমার বাবার হাটে একটা ফুটো আছে। তিনি যদি জানেন তার ছেলে এইভাবে বিয়ে করেছে, তবে তার হার্টের অসুখ বাড়বে। যদি তিনি অ্যাটাক করে বসেন, আমার বাবার অসুস্থতার দায় কিন্তু আপনাকে নিতে হবে। তবে কি করতে হবে আমায়? বেশি কিছু না, শুধু বলবেন আমার আর আপনার রিলেশনের বিয়ে ছিল। রিলেশন করব আমি, তাও আপনার সাথে? ইতিকার ব্যঙ্গ সুরে কথায় হাত মুষ্টি করে নিল ইনান। দাঁতে দাঁত চেপে আরক্ত দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ে দিল ইতিকার উদ্দেশ্যে। ব্যাস এইটুকুই? এর আগে বুঝি প্রেম করেননি? প্রশ্নটা যেন এক প্রকার খোঁচা দেওয়া হলো ইতিকাকে। বুকের বাম পাশটায় আবারও অসহ্য ব্যথা অনুভব হচ্ছে। ইতিকাকে অন্যমনস্ক দেখে তার দু গাল আলতোভাবে ছুঁয়ে দেয় ইনান। একটা চুমু খেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ইনানের প্রশ্নে সূক্ষ্ম ভাঁজ পড়ে ইতিকার কপালে। রাগান্বিত স্বরে কিছু বলার আগেই ইনান তার গালে অধর ছোঁয়ায়। হঠাৎ স্পর্শে অন্যরকম শিহরণ বয়ে যায় ইতিকার মাঝে। ইনান সরে আসে তার সামনে থেকে, আবার কি মনে করে এগিয়ে যায়। মেয়েটিকে নিজের সামনে দাঁড় করিয়ে আয়নার দিকে ইশারা করে। ডানে বামে অতীতে কি হয়েছে ভুলে যান ইতিকা, আর সামনে কি হবে তাও ভাবতে হবে না আপনার। আপনি আজকের পর থেকে মাথায় এটাই ঢুকিয়ে নিন, আপনি আমার ইতি বউ। ইতিকা নামটাই ডাকতে পারবো না, তার থেকে ভালো আমি আপনাকে ছোট নামে ডাকি ইতি। আর আপনি আমার একমাত্র বউ, তাই আপনি আমার ইতি বউ। ইতিকা শিউরে উঠল আয়নার দিকে তাকিয়ে। ছেলেটিকে একবার দেখে নিল। কপালের দিকটায় কাটা দাগ, গালের বাম পাশেও কিছু কাটা দাগের চিহ্ন। অদ্ভুত একটা মানুষের বিক্ষিপ্ত এতটা কাটা দাগ কি করে, আর জখম পেল কি করে সে? ইতিকার ভাবনার ছেদ ঘটে ইনানের আবেগী সুরের কণ্ঠে। ইতি বউ, আপনি কি আমার বাবা মাকে নিজের বাবা মায়ের আসনে বসাতে পারবেন? কলিং বেলের শব্দে বারবার কেঁপে উঠছে অলিভ। তার মাঝে তৈরি হয়েছে ভয়ের সঞ্চার। যতবার ইনানের বাবার সাথে তার দেখা হয়েছে, প্রতিবার তাকে বকা শুনতে হয়েছে। কখনো কখনো তাকে মারার জন্য তেড়ে এসেছে। তার একমাত্র কারণ ইনান কেন তার মামার সঙ্গে রাজনীতিতে মেতে আছে। বন্ধু হিসেবে তারাও তো বোঝাতে পারে বাবা মায়ের একমাত্র সন্তান ইনান এইভাবে নিজের জীবনটা হেলদোলহীনভাবে কাটানো উচিত নয়। একে একে টানা 18 বার কলিং বেল বাজার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে ইনান। সমস্যা কি আলিত? দরজা খুলছিল না কেন? আমার ভয় লাগছে। দ্রুত দরজা খোলো, কিচ্ছু হবে না, আমি বলছি। অলিত আমতা আমতা করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে ইনানের বাবা ইব্রাহিম আগুনের চুল্লির মুখ করে তাকিয়ে আছে তার দিকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ইব্রাহিম এবং ইনানের মা নাসরিন সালামের জবাব নিলেন না, বরং পাশ কাটিয়ে তারা ঘরে ঢুকলেন। ইনানের বাবা ডানে বামে না তাকিয়ে ইনানকে দেখতে পেয়ে এগিয়ে এসে সশব্দে চড় লাগায় তার গালে। চড়টা এতটাই জোরে লেগেছে ইনানের কান গাল রক্তিম ভাব ছড়িয়ে গেছে। চড়ের শব্দে রুম থেকে ছুটে আসে ইতিকা। মাঝবয়সী একজোড়া দম্পতিকে দেখে তার বুঝতে বাকি নেই এরা ইনানের বাবা মা। ইতিকা ব্রু কুচকে অলিদের দিকে তাকায়। অলিদ তাকে ইশারা করছে সালাম করার জন্য। ইতিকা ঝটপট দুজনের পা ছুঁয়ে সালাম করে দাঁড়িয়ে যায়। তার মুখটা হাসি হাসি রেখে বলে, আম্মা আব্বা আপনারা বসুন, আপনাদের বেশ ক্লান্ত লাগছে। ইতিকার দিকে তাকিয়ে অবাক না হয়ে পারলেন না ইব্রাহিম। নাসরিন মুখে আঁচল গুজে এবার কেঁদেই দিলেন। আমার ছেলের মাথায় ব্যামো হয়েছে গো, ব্যামো। এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করে কি বোঝাতে চাইছে সে? ইব্রাহিম এবার ইনানের কলার টেনে আরেকটি চর বসিয়ে দিল। পরপর দুটো চরে এবার অলিদের মুখের ভাব পাল্টে এসেছে। ইতিকা কি করবে বুঝতে পারছে না। ইনানের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ইব্রাহিম ছেলেকে ছেড়ে দিয়ে সোফায় বসে যান। তার প্রেসার বেড়ে গেছে, এসির মাঝেও সে ঘামছে। ডাইনিং টেবিল থেকে পানির গ্লাস এনে ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিল ইতিকা, কিন্তু ইব্রাহিম হাতে তুলে নিলেন না, বরং ইতিকাকে আপাদমস্তক একবার দেখে ইনানের উদ্দেশ্যে বলে, এই মেয়েকে ছেড়ে দিবে তুমি? আর তোমার বিয়ে করার শখ হয়েছে? বেশ, আমরা মেয়ে খুঁজে তোমার বিয়ের ব্যবস্থা করব। সরি, বিয়ে যখন একবার করেছি তখন ছেড়ে দেওয়ার জন্য করিনি, সংসার করব বলেই করেছি। এই বাচ্চা মেয়েকে নিয়ে সংসার করবে তুমি? সে বাচ্চা নয়, তোমাদের থেকেও শেয়ানা। ইনানের কথায় উল্টা পিঠে আর কথা বললেন না ইব্রাহিম। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে কিছুক্ষণ পর বলেন, কার অনুমতিতে বিয়ে করতেছো তুমি? কে দিয়েছে বিয়ে করার অনুমতি? আমি মামুকে বলেই বিয়ে করেছি। আপনাদের আপত্তি থাকলে
আমার বাসা থেকে চলে যান। ইনানের কথায় স্পষ্ট রাগ। ছেলের এমন অপমান সূচক ব্যবহারে চমকে যায় ইব্রাহিম এবং নাসরিন। নিঃশুভ দু চোখের জল বিসর্জন দিচ্ছে নাসরিন। তখনই ইনানের বুকে কেউ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। টাল সামলাতে না পেরে ইনান ছিটকে দেয়ালের সঙ্গে বাড়ি খায়। ইতিকা কোমরে হাত গুজে রাগী সুরে তাকিয়ে আছে ইনানের দিকে। খবরদার বলে দিচ্ছি, বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। দাঁত থাকতে আপনি দাঁতের মর্ম বুঝতে পারছেন না। ইতিকার শাসানো কথায় উপস্থিত সবাই নিশ্চুপ, অবাক। ইনান কিছু বলার জন্য এগিয়ে আসলে আবারও ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইতিকা। আব্বা আম্মাকে সরি বলুন। আমার মতো যদি এতিম হতেন তবে বুঝতে পারতেন দুনিয়া কোন নিয়মে চলে। এখন তো বাবা মায়ের হোটেলে চলে তেল মাখাচ্ছেন শরীরে। ইনান কি বলবে বুঝতে পারছে না, তবে ইব্রাহিম এবং নাসরিন তাদের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ইনান নিজের রাগ নিয়ন্ত্রণ করে আদেশ সুরে বলে, রুমে যাও ইতিকা। যাব না। যেতে বলেছি আমি তো ইতিকার আচরণে রাগ সামলানো দায় হয়ে পড়েছে ইনানের, তাই তাকে টেনে হিচড়ে রুমে বন্দি করে দেয়। আজকের পরিস্থিতিতে তাজ্জব বনে গেছে ইনানের বাবা মা দুজনেই, তাই দু বাক্য না করে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। গায়ের শার্টটা এক টানে ছিঁড়ে ফেলে ইনান। শরীর জুড়ে ভয়ঙ্কর রাগের সঞ্চার হয়েছে। কাকে রেখে কাকে মারবে সে বুঝতে পারছে না। ইচ্ছে করছে ইতিকাকে দু চড়ে অবচেতন করে দিতে। অচেতন করে দিতে। অলিত তার দিকে তাকিয়ে আছে চঞ্চল দৃষ্টিতে। অলিত, সিগারেট দে। হ্যাঁ, এখন দিতে বলেছি দিবি, ডোন্ট টক। অলিত সিগারেটটা বাড়িয়ে দিল তার দিকে। সিগারেট ছুঁয়ে দেওয়ার আগেই ফোনের স্ক্রিনে তার মামুর নাম্বার দেখে ভ্রু কুঁচকে গেল। বিনা বাক্যে ফোন রিসিভ করে জানতে পারে তিনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশটার দিকে বিষণ্ণতার চোখ নিয়ে তাকিয়ে আছে ইতিকা। নিস্তব্ধ মুহূর্তে হুট করেই সে অনুভব করে তার উন্মুক্ত পেটে কারণ নখের আঘাত বেশ তীব্রভাবে লাগছে। ধীরে ধীরে নখ ডেবে যাচ্ছে তার মাংসপিণ্ডে। ইতিকা স্থির থাকলো না। তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকাতেই তার মুখটা কেউ হাতের তালুতে চেপে ধরে। খবরদার চিৎকার করবে না ইতি বউ। ইনানের আদেশ বাক্য ইতিকা মান্য করল না, বরং ছোটাছুটি দ্বিগুণ বাড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তীব্র ব্যথায় পেটের অংশটা যেন অবশ হয়ে আসছে তার। শ্বাস নেওয়া ধীরে ধীরে কমে আসতেই ইনান এক টানে তাকে বক্ষস্থলে জাপটে ধরে। কেমন দিলাম? একটু ছোঁয়ায় কুপকাত। আমার সাথে লাগতে এসো না ইতি বউ, পরিণাম খুব ভয়ঙ্কর হবে। আপনার ছোঁয়া বড্ড বাজে, বিচ্ছিরি, একদম জঘন্য। তবে কি ওয়াসিবির ছোঁয়া সুবিষ্ট ছিল ইতি বউ? ইনানের প্রশ্নে বিস্ফোরিত নয়নে তাকায় ইতিকা। বুকের ভেতর ধরাস ধরাস শব্দ আরো দ্বিগুণ বেড়ে গেছে। শ্বাস ওঠানামার ছন্দটা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ইনানের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে প্রশ্ন ছোড়ার আগেই কানে আসে ইনানের আদেশ বাক্য। কোনো কথা নয়, মুখটা কন্ট্রোল করো। মামু আসছে। তোমার দুরক্তি কথাবার্তা কিঞ্চিত পরিমাণে তার কানে পৌঁছালেও বিপদ তোমার জীবনে ঘনিয়ে আসবে। তাই বারবার সাবধান করছি, নতুন বইয়ের মতো ব্যবহার করো। লজ্জায় নুইয়ে থাকো। সাহসিকতার পরিচয় আমি তোমার কাছ থেকে আপাতত চাইছি না। দ্রুত শাড়ি ঠিক করে বাইরে এসো। ইতিকা তাজ্জব বনে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইনানের দিকে। ওয়াসিমকে কি করে চেনে এই লোকটা? আর জানেই বা কিভাবে ওয়াসিমের সাথে ইতিকার সম্পর্ক আছে? ইনানের মামা বাহরুল ইসলাম বেশ কিছুক্ষণ পরেই ফ্ল্যাটে উপস্থিত হয়। তিনি ইতিকার আচরণে ভালোভাবে বুঝে নিয়েছেন মেয়েটি বিয়েতে এখনো রাজি নয়। ইতিকার তেরামো স্বভাবটা বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন তিনি। লেখনীতে পলি আনান। এদিকে বাহরুল ইসলামের সামনে ইতিকার এমন দুরক্তির ব্যবহারে লজ্জায় মাথা নুইয়ে নেয় ইনান। ইতিকার হাতে উপহার হিসেবে ভারী গহনার বক্সটা হাতে তুলে দিতেই তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় সে। এতে বেশ অপ্রভাবিত অবস্থায় পরে ইনান এবং বাহরুল ইসলাম। যাওয়ার আগে ইনানের মামু তাকে জড়িয়ে ধরে বলে, মেয়েটা সুবিধার নয় ইনান, সাবধানে থাকিস। গ্রামের মেয়ে, তোকে মারতেও দুবার ভাববে না। আজকের ব্যবহারটা তার কাছে আশা করিনি। তুমি কিছু মনে নিও না, যা মামু, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিকঠাকভাবে সামলে নেব। গহনার বাক্সগুলো বিছানায় ছুঁড়ে ফেলে দেওয়ালের সাথে ঠেস দিয়ে কাঁদছে ইতিকা। ইনানের মুখে তার প্রেমিক ওয়াসিমের কথা শুনে শ্বাসরুদ্ধকর অবস্থা তার। দুঃখের জীবনে তার একমাত্র সঙ্গী ওয়াসিম বেশ কয়েক বছর থেকেই তাকে চেনে জানে, তবে প্রেমিক হিসেবে সম্পর্কটা মাত্র 7.5 মাসে।
এই 7 মাসে যেন ইতিকার জীবনে নেমে এসেছে স্বর্গীয় সুখ। সেই সুখের ভাটা হয়ে তার জীবনে নতুন করে আগমন ঘটল ইফতিহার ইনান নামক ব্যক্তিটির। সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত ইনান। ইতিকাকে শায়েস্তা করার কোনো কলা কৌশল খুঁজে পাচ্ছে না সে। তার অবস্থা বুঝতে পেরে অলিত ক্ষীণ স্বরে বলে, ইতিকাকে নিয়ে বাড়াবাড়ি করিস না দোস্ত। ছোট মেয়ে, হয়তো এভাবে বিয়েটা মেনে নিতে পারছেন না। ছোট মাই ফুট, কিসের ছোট মেয়ে? এইটুকুনি মেয়ে 7 মাস ধরে প্রেমলীলায় জড়িত, আর তোর কাছে তাকে ছোট লাগছে? সে বয়সে ছোট, বুদ্ধিতে নয়। ইনানের গমগমে কথায় বাকরুদ্ধ অলিত। সোফায় বসে 2 হাত দিয়ে মুখ ঠেকে কিছুক্ষণ মেঝেতে তাকিয়ে রইল। তার অবস্থা যে এখন শোকে আছে তা বুঝতে পেরে বাঁকা হাসে ইনান। অলিত স্থির কণ্ঠে ইনানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুই জানিস সে প্রেম করে, তবু মেয়েটাকে বিয়ে করলি কেন? কার সাথে প্রেম করছে আগে সেটা তো শুনবি। অলিত বাবরুটা কুচকে বলে, কার সাথে? আমাদের পরিচিত মুখ ওয়াসিম হাসনাত, তার সঙ্গে। ইনান হাসতে থাকে, কিন্তু মুহূর্তেই মাথায় রাগের সঞ্চার হয়েছে অলিদের। হোয়াট? তুই পাগল হয়ে গেছিস নাকি ওয়াসিম পাগল হয়েছে? ক্লাস 9-এ পড়ো একটি মেয়ের সাথে প্রেমে মশগুল ওয়াসিম কুত্তাটা, আর তুই ডাইরেক্ট জোর জবরদস্তি করে বিয়ে করে নিলি? এত কথা তোকে বুঝতে হবে না, আগে মেয়েটাকে শায়েস্তা করে আসি। কি করবি তুই? খবরদার বাড়াবাড়ি করবি না বলে দিলাম। অলিত, তুই ভালো করে জানিস আমি অবাধ্য ছেলে, নিজের মর্জি মতো চলাফেরা করি। সেখানে তুই বারণ করলেও আমি তোর কথা শুনবো না। সো গুড বাই। ইনান। ইনান এক ছুটে নিজের বেডরুমে প্রবেশ করে। সেখানে স্থির হয়ে মেঝেতে বসে কাঁদছে ইতিকা। ঢেউ খেলানো চুলগুলো এক পাশটায় দলা পাকিয়ে আছে, যার ফলে তার উন্মুক্ত পিঠ সহজে ইনানের চোখে পড়ে, আর তা দেখে স্থির চিত্তে তাকিয়ে রইল সে। হুট করে অবাধ্য মন তাকে জানান দিচ্ছে এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী, তাকে ছুঁয়ে দেওয়ার অধিকার ইনানের আছে, আর সেই অধিকার প্রশ্রয় দিয়ে ইতিকার কাছে এগিয়ে যায় সে। তখনই তার কানে আসে তার ইতি বউ ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। ইনান রাগ জেদ ভুলে ইতিকার সামনে হাঁটু মুড়ে বসে। কাঁদছো কেন? ইনানের প্রশ্নে মাথা তুলে তাকায় সে। আপনি এটা কেন করলেন? আমি ওয়াসিমকে ভালোবাসি, অথচ আপনি সবটা জেনে আমাকে বিয়ে করেছেন। ওয়াসিমের চেয়ে আমাকে কেউ ভালোবাসতেও পারবে না। নিভন্ত রাগটা চড়া দিয়ে উঠেছে ইনানের মাথায়। কোনো স্বামী কখনোই চাইবে না তার স্ত্রী অন্য পুরুষের জন্য তার সামনে চোখের জল বিসর্জন দিবে। আমি তোমার বিবাহিত স্বামী, অথচ আমার সামনে তুমি অন্য পুরুষের জন্য চোখের জল ফেলছো, আর এদিকে আমায় ছুড়ে দিচ্ছ। অবহেলা। আমি তো এই বিয়ে মানি না, সরে যান আমার সামনে থেকে। ইতিকা ইনানের বুকে ধাক্কা দিতেই সে কিছুটা দূরে পিছিয়ে যায়। তার আচরণে ইনানের মাঝে অপমান বোধের সৃষ্টি হয়। ইনান এক টানে দাঁড় করায় ইতিকাকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার সাথে সংসার করার পূর্ব শর্ত হলো তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। আমি আপনার সঙ্গে সংসার করতে চাই না। ইনান ইতিকার হাত টেনে ওয়াশরুমে নিয়ে যায়। নব ঘুরতেই ঝর্ণার পানি ভিজিয়ে দিতে থাকে তাকে। বেশ কিছুক্ষণ পর ইনান ইতিকাকে বাইরে এনে ফ্লোরে ছুঁড়ে মারে। আজ আমি বাড়িতে না ফেরা পর্যন্ত পুরো ঘর অন্ধকার থাকবে, আর জানালা খুলেও লাভ নেই। এত উপরে তোমার ল্যাম্পপোস্টের আলো পৌঁছাবে না। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় ইনান। এদিকে নিশ্চুপ চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত ইতিকা। বিয়ের কারণটা এখনো আমাদের তুই ব্যাখ্যা করিসনি ইনান। এবার তুই সোজা সাপটা বলবি এই বিয়েটা করার কারণ কি। ওয়াইনের বোতলটা বেশ শব্দ করে টেবিলের উপর রাখলো ইনান। সুফিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার তার ইচ্ছে নেই, তাই আবারও চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। প্লিজ এইভাবে চুপ থাকিস না। তুই এমন কেন করলি? এত বেপরোয়া কেন তুই? আঙ্কেল আন্টি জানিয়ে হলেও বিয়েটা করতে পারতি। ইনান প্রতি উত্তর করল না, বরং অলিদ সুফিয়ার পাশে বসে আফসোস ভঙ্গিতে বলে, আগামীতে কিছু একটা হবে। কি হবে? যুদ্ধ। এই যুদ্ধে তুই আমি দুজনেই ফেসে যাব, আর ওই কুত্তাইনান তো ডাইরেক্ট মারা পড়বে। মানে কি? ইতিকা মেয়েটি আমাদের টপ শত্রু ওয়াসিমের গার্লফ্রেন্ড। অলিদের কথা শুনে সারা শরীরে ঝলকানি দিয়ে ওঠে সুফিয়ার। 2 হাতে মাথা চেপে ধরে গোপনে জোরে জোরে শ্বাস ছাড়তে। এটা কিভাবে সম্ভব? এই মেয়ে প্রেম করছে, আর মেয়েটার বয়স মাত্র 16। আমার জানা মতে ক্লাস 9-এ পড়ছে। সুফিয়ার কথায় হো হো করে হেসে ওঠে ইনান। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে আয়েশি ভঙ্গিতে বসে বলতে থাকে, মেয়েটা তোর থেকেও 2 গুণ বেশি শিয়ানা। ওয়াসিমের কাছে আসতে পারে, হাতে হাত রেখে চলতে পারে, আর আমি বিয়ে করাই গায়ে কলঙ্ক লেপটে গেছে। বিয়ে করা আর গার্লফ্রেন্ড হওয়া দুইটা কি এক? তোর উপর আমার বিশ্বাস নেই কখন কি করে ফেলবি। সুফিয়ার কথায় এবার বেশ রেগে গেল ইনান। টেবিলের উপর শব্দ করে হাত রেখে বলে,
শ্যাট আপ। আমার বইয়ের কোনটা ভালো আর কোনটা মন্দ আমি জানি, তাই তোদের কাছ থেকে জ্ঞান নিতে আসবো না। আরেকটা কথা, ইতিকার বয়স 16 নয়, 17 বছর 10 মাস। আর 16 বছর যে জন্ম নিবন্ধনটা আছে ওটাতে বয়সের হেরফের করা আছে। তার মায়ের মৃত্যুর কারণে পড়াশোনার বাধাগ্রস্ত হয়। কিছুদিন পরেই ইতিকার 18 বছর পূর্ণ হবে। এখন আশা করি এই বিষয় নিয়ে তোদের মাথা ব্যথা নেই। ইনান আবারও চেয়ারে বসে ওয়াইনের বোতলে চুমুক লাগায়। মাথায় ঝিমঝিম ধরে আছে। সুফিয়া অলিদকে শান্ত থাকতে ইশারা করে। বেশ কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা কেটে যায়। সবটা বুঝলাম, কিন্তু এত মেয়ের মাঝে ওয়াসিমের গার্লফ্রেন্ডকে বউ বানানোর বিষয়টি বুঝলাম না। সব কথা বোঝার দরকার নেই, তোদের রুমে আছে। ফ্ল্যাটের তালা খুলে ভেতরে প্রবেশ করতেই ভয়েরা আঁকড়ে ধরল অলিদ। চারদিকে অন্ধকার আচ্ছন্ন। এই ফ্ল্যাটে গত 1 বছর যাবৎ আছে, সে কোনোদিন এত অন্ধকার করে রাখেন ইনান। তবে আজ ঘরের আলোগুলো বন্ধ কেন? তাছাড়া ইতিকা কোথায়? ইতিকার কথা মাথায় আসতেই ঘাড় ঘুরিয়ে তাকায় অলিদ। ভাবি কই? আর ঘর এত অন্ধকার কেন? কিন্তু তুই মেইন সুইচ বন্ধ করে গেলি কেন? এত বিতিকিচ্ছি তুই কি করে করিস বলতে পারবি? ইনান জবাব দিল না। হঠাৎ করে ঘর জুড়ে সব লাইট আগের মতো জ্বলে উঠ। বেশ রাত হয়ে গেছে। এতক্ষণে হয়তো ইতিকা ঘুমিয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতেই ইনান বেডরুমের দরজা খুলে প্রবেশ করতেই থমকে যায়। ভেজা কাপড়ে জুবুথুবু হয়ে বসে আছে মেয়েটি। দুগাল রক্তিম ভাব ছড়িয়ে আছে। আরক্ত নয়নে এক পলক তাকায় ইনানের দিক। তার দৃষ্টি ভাব গম্ভীর্য বুঝতে পেরে গলা খেকিয়ে ওঠে ইনান। এত নাটকের মানে কি? আপনি জামা কাপড় চেঞ্জ করেননি কেন? মানলাম আমি বকেছি তাই বলে ভেজা শরীরে। ইনান এগিয়ে এসে ইতিকাকে ছুঁয়ে দেয়। সারা শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে আছে। ইতিবাবু দ্রুত চেঞ্জ করে আসুন। আজব কথা বলছেন না কেন? আমি উঠতে বলেছি আপনাকে। ইতিকার কথা শুনল না, বরং রাগ দেখিয়ে বসে রইল। ইনান একটা সময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পরখ করে। মেয়েটার উপর বারবার রেগে যাচ্ছে। কি করে সামলাবে এই রাগ? লেখনীতে পলিয়ানা। এদিকে নেশাটা যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মাথা ভারী ভারী অনুভব হচ্ছে। লাস্টবার বলছি আপনি ওয়াশরুমে যাবেন এবং ড্রেস চেঞ্জ করবেন। ইতিকা গেল না, বরং ঠায় বসে রইল আগের মতো। রাগের মাত্রাটা যোগ হয়েছে এবার বেসামাল ভাবে। ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল সে। তৎক্ষণাৎ রুম জুড়ে ছড়িয়ে যায় বিকট শব্দ। শব্দের তোড়ে অলিদ বিছানা থেকে এক লাফে উঠে বসে। ইতিকা নীরবতা ঘুচে শব্দ করে কেঁদে ওঠে। মেঝেতে আয়নার টুকরোগুলো ছড়িয়ে আছে। গল গল করে রক্ত ঝরছে ইনানের ডান হাত থেকে। আপনি এখনো যাবেন না ইতিবউ? ইতিকার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অপরদিকে অলিদ জোরে জোরে দরজায় করাঘাত করছে। রক্তাক্ত হাতটা চোখের সামনে এনে দীর্ঘশ্বাস ছাড়ে ইনান। আফসোস সুরে ফিসফিস করে বলে, আমায় কি একটু শান্তি দেবেন না ইতিবউ? এই রাগ জেদ বেহায়াপনা তোর কি কোনোদিনও কমবে না? বিয়ে হয়েছে, এবার একটু শান্ত থাক, মানুষের মতো ব্যবহার কর। তোর আচরণ আমার কাছে রাস্তার কুত্তার থেকেও খারাপ লাগে। হাতের কি জঘন্য অবস্থা করেছিস তুই। কাল সকালে ডাক্তারের কাছে যাবি। অলিদ রাগ ঝাড়তে ঝাড়তে ইনানের হাতে ব্যান্ডেজ করছে। ইতিকা চুপসে দরজার কোণে দাঁড়িয়ে আছে। রুমের একপাশে কাচের ছড়াছড়ি। এই মুহূর্তে তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। লোকটাকে তার আগে থেকেই রাগী কপট মনে হচ্ছে, কিন্তু এখন একটা পাগলা উন্মাদ মনে হচ্ছে। রাগ দেখিয়ে কেউ কাছে ঘুষি দেয়, এইভাবে হাতের বিশ্রী অবস্থা করে। তার প্রত্যেকবার রাগ দেখিয়ে কি মানুষটার গায়ে এত কাটা সেলাইয়ের দাগ? মানুষটা আসলেই অদ্ভুত। কিন্তু এই অদ্ভুত মানুষটা কেন তার জীবনে ইতিকা নামক সরল সোজা মেয়েটার জীবন জুড়ে নিয়েছে? প্রশ্নগুলো ঘুরে ফিরে ইতিকার মস্তিষ্কে বারবার হানা দিত, কিন্তু সঠিক উত্তর পাওয়া এখনো হলো না। অলিদ ব্যান্ডেজ শেষে পূর্ণ দৃষ্টি রাখে ইতিকার উপর। ভাবি শুনছেন? ভাবি শব্দটা শুনেই অপ্রতিভ অবস্থায় পড়ে যায় ইতিকা। ফ্যাল ফ্যাল করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে অলিদের দিকে। অলিদ গলা ঝেড়ে আবারও দৃষ্টি রাখে ইতিকার দিকে। ভাবি আপনাকে বলছি, শুনছেন? আপনি আজ পাশের রুমে ঘুমান। গতকাল সুপু যেখানে ঘুমিয়েছে, ইনানকে বরং আজ একা থাকতে দিন। অলিদের কথা শেষ হতেই ইনান দুজনের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে, অলিদ এখন রুম থেকে যা। অন্য কেউ যেন ভুলেও এই রুম থেকে যাওয়ার দুঃসাহস না করে। হিতাহিত ফল ভালো হবে না। অলিদ উঠে দাঁড়ায়। ইতিকাকে থাকতে ইশারা করে নিজে বেরিয়ে যায় রুম থেকে। গভীর রাতে ইনান বারান্দায় বসে আছে। হিমেল হাওয়া শরীরে অন্যরকম শিহরণ জাগিয়ে তুলছে। হাতের টনটন ব্যথা তীব্রভাবে বৃদ্ধ পেলেও সে একদম স্থিরভাবে সিগারেট ফুঁকছে।
এমন কত শত জখম সে যে পেয়েছে তার ইয়াত্তা নেই। তার তুলনায় এই জখমটি তুচ্ছতম। সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয় বাইরে। ঘুটঘুটে অন্ধকার রুমটায় প্রবেশ করে বিছানার পাশের টেবিলে রাখা ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। বেশ খানিকটা আলো আছড়ে পড়ছে ঘুমন্ত ইতিকার মুখে। সেদিকে তাকিয়ে স্মিত হাসতে থাকে ইনান। ইতি বউ, আগে তুমি ছিলে আমার টোপ, এরপর অদ্ভুতভাবে সব পাল্টে গেল। এখন সবকিছুর ঊর্ধ্বে তুমি আমার ভালোবাসা, আর ভালোবাসার যত্ন করতে হয়, না হলে হারিয়ে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টায় তোমায় আগলে রাখবো। সকাল সকাল ফ্ল্যাটে সুফিয়ার আগমন মোটেও সুবিধা লাগেনি অলিদের কাছে। তার দিকে তাকিয়ে বেশ সন্দেহের দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল অলিদ। তুই এত সকাল এখানে কি করস? ইনান আমায় আসতে বলেছে। কিন্তু কেন? তা জানি না। দুজনের মাঝে আবারও নীরবতা। কিছুক্ষণ পরেই ইনান এসে তাদের সামনে বসে এবং সুফিয়াকে ইশারা করে বলে, ইতিকার দায়িত্ব অর্ধেক তোর উপর ছেড়ে দিলাম। আমার উপর? মানে কি? ইতিকাকে স্কুলে ভর্তি করাবি। এই শহরে চলতে হলে, আমার সঙ্গে থাকতে হলে ঠিক যা যা অভিজ্ঞতা প্রয়োজন সব তোর দায়িত্ব। ওর জন্য আলাদা ম্যাডাম ঠিক করবি পড়ানোর জন্য। ইনানের কথা শেষ হওয়ার আগেই চটপট উত্তর দিল অলিদ। দোস্ত, তোর সাথে থাকতে হলে মেয়েটাকে আগে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে হবে। 2-4টা লাশ তার সামনে পড়লে যেন অজ্ঞান না হয়, তাই কলিজায় শক্ত রাখতে হবে। কিন্তু মেয়েটার কাল তোর হাত কাটা দেখে যে অবস্থা হয়েছে, মনে তো হয় না তোর সাথে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে সে টিকে থাকবে। শাট আপ। ইনান বেশ জোরেই ধমক দেয় অলিদকে, সঙ্গে সঙ্গে চুপসে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে ইনান। তাদের বিবাহিত জীবনের 8ম দিন আজ। এই কয়দিন বেশ ঝড়ঝাপটা বয়ে গেছে তার উপর। ইতিকাকে স্কুল ভর্তি নিয়েছিল বেশ তোষামতে। গতকাল থেকেই নতুন স্কুলে পড়াশোনা শুরু হবে তার। গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার দিকে তাকায় ইনান। সেখানে ভেসে ওঠে ভেজা চোখ দুটি নিয়ে তাকিয়ে থাকা কিশোরীর দিক। ইতিবউ, কাঁদছেন কেন আপনি? এই কয়দিন আমি বুঝতে পেরেছি আমার ভালোর জন্য সব ব্যবস্থা আপনি করছেন, কিন্তু আপনি কি এটা ভেবে দেখছেন না সব কিছু ভালোর জন্য করলেও আপনি আমার ভালো থাকাটাই কেড়ে নিলেন? ইতিকার কথায় ইনানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কি সমস্যা আপনার? আপনি ওয়াসিম কি করেছিলেন? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। ওয়াসিম আমার হবু বর। মুখে লাগাম দিয়ে কথা বলুন ইতিবউ। সে আপনার প্রাক্তন, ভুলেও স্বামী বানাতে যাবেন না। আপনার আগে সে আমার জীবনে এসেছে আর আমাদের বিয়ে হওয়ার কথা, কিন্তু আপনি মাঝেরকে সব ভিজতে দিয়েছেন। ও আচ্ছা, তাই নাকি? এতই টানবুঝি প্রেমিকের জন্য? তা বিয়ের সপ্তাহ পার হয়ে গেল, আপনার প্রেমিক কোথায়? সে দেশের বাইরে আছে, ফ্যামিলি বিজনেসে। ও তাই নাকি? নাকি বিয়ে করে সংসার করছে? মানে? ইতিকা চমকে তাকায় ইনানের দিকে। ইনান হাসতে হাসতে নিজের ফোন হাতে তুলে ইতিকার সামনে তাক করে। ইতিকা ফোনের দিকে তাকিয়ে ভড়কে যায়। ওয়াসিম একটি মেয়েকে জড়িয়ে ধরে হাসছে। ছবিটি দেখে দোটানায় পড়ে যায় ইতিকা। মুখ ফুটে কিছু বলার আগেই ইনান ঠোঁট বাঁকিয়ে বলে, কার জন্য আমাকে অপমান অবহেলা করছেন? ওয়াসিম বাগদত্তা। বিদেশে সে ফ্যামিলি বিজনেসে যায়নি, বরং বিয়ে করতে গেছে। আর তুমি তো ছিলে তার বউ। থাক, আর কিছু বলবো না, মন দিয়ে পড়াশোনা করুন। ইনান শার্টের কলার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মুখে হাত গুজে কেঁদে দেয় ইতিকা। ইনানের কানে ইতিকার কান্নার শব্দ আসতে আবারও দৌড়ে রুমে ফিরে আসে। অন্য কারোর জন্য কাঁদতে হলে রাস্তায় যান, আমার বাসায় এসব আমি সহ্য করব না। মাইন্ড ইট। ইনানের কথায় কোনো হেলদোল নেই ইতিকার, বরং আরো জোরে শব্দ করে কেঁদে ওঠে সে। ফোলা চোখ মুখ নিয়ে সুফিয়ার দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে আছে ইতিকা। আজ তাকে স্কুলে যাওয়ার জন্য বেশ জোর তোষামত শুরু করে দিয়েছে সবাই, কিন্তু এই মুহূর্তে স্কুল পড়াশোনা কিছুই মাথায় নেই তার। বর্তমানে ওয়াসিমের সাথে একটিবার যোগাযোগ করার জন্য আকুল হয়ে পড়েছে সে। আমি আর স্কুলে যাব না আপু। কথাটি ইনানের শ্রবণ হতেই পাউরুটিতে কামড় বসানোর আগে ঘাড় ঘুরিয়ে তাকায় ইতিকার দিকে। স্কুল যাবেন না মানে কি? আমার ভালো লাগছে না। আমি আপনাকে সেদিন বলেছিলাম অন্য কারোর জন্য কাঁদতে হলে রাস্তায় যান, আমার বাসায় এসব আমি মেনে নেব না। তারপরেও আপনি গত 3 দিন আমাকে জ্বালিয়ে মারছেন। কাঁদতে কাঁদতে চোখে মুখের কি বাজে অবস্থা করেছেন ধারণা আছে আপনার? ইনান কথাটি বলে পাউরুটিতে কামড় বসায়। ইতিকা না চাইতেও আবারও ঠোঁট কামড়ে কেঁদে দেয়। না চাইতেও ইনানের কথা তার বারবার মনে পড়ছে। দীর্ঘ লম্বা ঢেউ খেলানো চুলগুলোতে বেনি বাঁধিয়ে নিজেকে তৈরি করে নেয় ইতিকা। ইনান বেশ কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়েছে। বর্তমানে সুফিয়া আর ইতিকা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্কুল ব্যাগ হাতে তুলে নিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র চেক করে নিচে চলে যায় দুজনে। একটা কথা বলবো আপু? প্রশ্নটি করেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল ইতিকা। বলো। প্রায় 15 দিন হলো
আমি তোমাদের সাথে আছি, কিন্তু কাউকেই চিনি না। সবচেয়ে বড় কথা, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাকেই এখনো ভালোভাবে চিনতে পারছি না। আমি শুধু তার ডাকনামটাই জানি। ইতিকার প্রশ্নে স্মিত হাসি সুফিয়া। রাস্তার পাশ থেকে রিকশা ডেকে ইতিকাকে চড়ে বসার জন্য ইশারা করে। ইনানের পুরো নাম ইফতিয়ার ইনান, পড়াশোনা অনার্স 2য় বর্ষ, মা বাবার একমাত্র ছেলে। তার বাবা বর্তমানে ব্যবসা করছেন। কিন্তু তিনি তার বাবা মায়ের সঙ্গে কেন থাকেন না? আর সেদিন তার সাথে এত বাজেভাবে কথা কেন বলেছে? ইনানের বাবার সঙ্গে তার বনি বনা নেই। এর বিশেষ কারণ তার মামার জন্য। ইনান তার মামু ভক্ত। বিষয়টি মোটেও পছন্দ করেন না আঙ্কেল। গত 1 বছর থেকে পরিবার বিচ্ছিন্ন ইনান। কিন্তু আমাকে বিয়ে করার কারণটা বুঝতে পারছি না। সেটা আমিও জানি না ইতিকা। ইতিকা আর প্রশ্ন করল না। দীর্ঘ জ্যাম লেগে থাকা রাস্তাটার দিকে তাকিয়ে নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত হয়ে পড়ে। স্কুল শেষে ভিড়ের মাঝে কোন দিকে যাবে দিশাহারা হয়ে পড়েছে ইতিকা। স্কুলের বেশ কয়েকজন মেয়ের সাথে তার আজ পরিচয় বিনিময় হয়েছে, কিন্তু সবার সাথে নিজেকে অবিবাহিত দাবি করেছে। ভিড়ের মাঝে সুফিয়াকে খুঁজতে খুঁজতে হঠাৎ হাতে বেশ জোরেই টান অনুভব করে সে। ঘাবড়ে গিয়ে হাত ছাড়ানোর জন্য ঝাঁকড়া দিতেই আরো জোরে টান লাগে। তৎক্ষণাৎ ছিটকে প্রশস্ত কারো বুকে আছড়ে পড়ে ইতিকা। নিজেকে ধাতস্থ করে দ্রুত মাথা তুলে তাকাতেই ইনানকে দেখে অস্থিরতায় লুপ্ত হয়। আপু কোথায়? আপু আসবে না এখন, আমার সাথে বাড়ি চলুন। ইতিকার হাতটা ইনান শক্তভাবে ধরে আছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে বেশ কিছুক্ষণ চুপচাপ স্থির চিত্তে তাকিয়ে আছে ইতিকার দিকে। ইতিকা আর চোখে বেশ কয়েকবার ইনানের দিকে তাকায়, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে ছেলেটার। ইনান গাড়ি চালানো শুরু করে দেয়। ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামিয়ে ইতিকাকে নামতে ইশারা করে। ইতিকা তার ব্যাগ হাতে তুলে ইনানের সঙ্গে ঘরের ভেতরে যায়। ইনান এক টানে ইতিকার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে সোফায় বসে। তার কাণ্ডে অবাক হয়ে যায় ইতিকা। এটা কোন ধরনের অভদ্রতা? ব্যাগ টানাটানি শুরু করেছেন কেন? আজ কার কার সাথে পরিচিত হয়েছো ইতিবউ? তা আপনাকে বলবো কেন? ইতিকার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসে ইনান। স্কুল ব্যাগ থেকে একাডেমি ডায়েরিটা হাতে তুলে জোরে জোরে পড়তে থাকে। নাম ইতিকা ইয়াসমিন, শ্রেণী 9ম, রোল 78। বাহ বাহ, ভালো, বেশ ভালো। ইনানের আচরণ বড্ড অদ্ভুত লাগছে ইতিকার কাছে, তবু চুপচাপ তাকিয়ে রইল সে। ইনান ব্যাগে বেশ ভালোভাবে চেকিং করার এক পর্যায়ে একটা চিঠি পেল। চিঠিটা হাতে নিয়ে ইতিকার দিকে সূক্ষ্মভাবে তাকায় ইনান। এটা কি ইতিবউ? আমি জানি না। আপনার ব্যাগ আর আপনি বলছেন জানেন না? ইতিকা চুপচাপ রইল। সে নিজেও বুঝতে পারছে না এই চিঠি তার ব্যাগে কি করে এলো। ইনান চিঠি খুলে বেশ জোরে জোরে পড়তে শুরু করে। হে ইতিকা, তুমি খুব মিষ্টি মেয়ে। তোমার সঙ্গে যতবার কথা বলতে চেয়েছি তুমি আমায় ইগনোর করেছো। কিন্তু ইগনোর করার কারণটা কি তুমি জানো? ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট ছেলে আমি, আর তুমি আমাকেই পাত্তা দিচ্ছ না। আমি চাই আমাদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হোক। সর্বশেষ একটা কথা না বললেই নয়, তুমি খুব মিষ্টি মেয়ে, দেখলে আদর করতে ইচ্ছে হয়। ইনান চিঠিটা পড়ে পূর্ণ দৃষ্টি রাখে ইতিকার উপর। ইতিকা ঘাবড়ে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে। আরে বিশ্বাস করুন, আমি জানি না এই চিঠি কে দিয়েছে। আমি আমি চুপ, তুমি খুব আদরে, দেখলেই আদর করতে ইচ্ছে হয়। আমার বইয়ের প্রশংসা আমি এক পিচ্ছি ইস্ত্রে পাকা ছেলের কাছ থেকে শুনবো? পড়াশোনা করতে যাচ্ছেন আপনি, প্রেম করতে নয়। কোন ছেলের সাথে মেলামেশা করতে দেখলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। আমি ছেলেটাকে চিনি না, আর চিঠি ব্যাগে আসলো কি করে সেটাও জানি না। এদিকে আসেন আপনি। কেন? আমি আসতে বলেছি। ইতিকা ইনানের সামনে এসে দাঁড়ালে ইনান তাকে টেনে তার পাশে বসিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলতে থাকে, মিসেস ইফতিকার ইনান, আপনি বর্তমানে বিবাহিত, ভুলে যান আপনার অতীতের কথা। আর অন্য কোনো প্রেমিক পুরুষ আপনার জীবনে আসতে চাইলেও মনে করবেন সেই দিনের রাতের কথা। আপনার উপর রাগ ওড়াতে নিজের হাতটাকে যেভাবে জখম করেছিলাম ঠিক আবার একই কাজ করব। আপনার কোনো ভুলে আমি আপনাকে শাস্তি দেব না, শাস্তিটা আমি নিজে গ্রহণ করব। আপনার অন্যায়ের কারণে অন্য কেউ শাস্তি পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কখনোই তা মেনে নিতে পারবেন না আমি জানি। তাই যা বলছি ভালোভাবে মেনে চলুন। ইনানের কথার উল্টো পিঠে আর কথা বলল না ইতিকা। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার জীবনে ধীরে ধীরে ইনানময় হয়ে যাচ্ছে, যেখানে তার নিজের জীবনের উপর নিজের সিদ্ধান্ত তুচ্ছ। ইনানের মামা বাহরুল ইসলাম আজ বেজায় রেগে আছেন। তার মাথা সাদা ব্যান্ডেজে মোড়ানো। ইনানের অপেক্ষা করতে করতে তিনি বিরক্ত হয়ে শুয়ে পড়েন। শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। অতীতে তিনি ব্যবসায় জড়িত থাকলেও রাজনীতি প্রিয়
বন্ধু সহবরের প্ররোচনায় রাজনীতিতে যুক্ত হন। কিন্তু বাহারুল ইসলামের জনপ্রিয়তা তুখরভাবে বেড়ে গেলে সেই বন্ধুর মনে হিংসার সঞ্চার হয়। ধীরে ধীরে একে অপরের শত্রু হিসেবে পরিচিতি লাভ করে। ইনান তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, কিন্তু ধীরে ধীরে ছেলেটি তার মামার সঙ্গে মেতে ওঠে রাজনীতিতে। বাহারুল ইসলামের হাতের লাঠি হয়ে ওঠে ইনান। তারপর থেকে পিতামাতার সঙ্গে এতটা দূরত্ব ইনানের। বেশ কিছুক্ষণ পর ইনান রুমে ঢুকেই হুড়মুড় করে বাহারুল ইসলামের পাশে বসে যায়। মামু, তোমার তো বেশ বড় আঘাত লেগেছে, কিন্তু তুমি আমায় জানাওনি কেন? এখন কি আর তোমার খোঁজ পাওয়া যায়? ঘর সংসার নিয়ে ব্যস্ত তুমি। ছাড়ো এইসব কথা। কোন কুত্তার বাচ্চা তোমার সাথে এমন করেছে আগে সেটা বলো। আমার কলিজায় হাত দিয়েছে, ফল প্রচন্ড খারাপ হবে। তুমি কিছু করতে পারবে না, আর যা হয়েছে তার দায় তোমারও কোনো অংশে কম নয়। মানে কি বলছো তুমি মামু? যা বলছো সোজাসাপটা বলো। পেঁচানো কথা আমার একদম পছন্দ নয়। বাহারুল ইসলাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ইনানের দিকে। সাহাবের লোক আমার গাড়িতে হামলা করেছে। কারণটা? তোমার জেদেই এমনটা হয়েছে। মেয়েটাকে বিয়ে করলে কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি করেছি। তাতে তোমার শত্রুর এতটা জ্বলছে কেন? সাহাব আমার সাথে ডিল করেছে, মেয়েটাকে যদি মারতে পারি তবে সব শত্রুতা চুকিয়ে দিবে। কিন্তু তুমি কি করেছো? সরাসরি মেয়েটাকে বিয়ে করে এনেছো। এতে লাভটা কি হলো? বরং শত্রু খেলা দ্বিগুণ বেড়ে গেছে। অদ্ভুত কথা বলছো তুমি মামু। শত্রুর সঙ্গে মিত্রতা করে কেউ কখনো পার পেয়েছে? পাইনি, তুমিও পেতে না। ইলেকশন এলে দুজনের মাঝে আবার দাঙ্গার সৃষ্টি হতো। সেটা ভবিষ্যতের কথা। বিয়েটা করা উচিত হয়নি তোমার। যাই হোক, এমন অনাবশ্যক একটি মেয়েকে মেরে ফেললে দেশের ক্ষতি হয়ে যেত না? বাহারুল ইসলামের কথায় বেশ রেগেই গেল ইনান। চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে সারা রুম জুড়ে পায়চারি করতে থাকে। রাগ নিয়ন্ত্রণ করতে চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে। ইতিকা অনাবশ্যক নয় মামু, সে আমার জন্য আবশ্যক। আরেকটা কথা, তোমরা তোমাদের শত্রুতা নিয়ে এই শহর উল্টে ফেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার বউয়ের দিকে যেন কোনো আঁচ না আসে। ইনানের বিরোধাভাস কথায় চমকে যায় বাহারুল। ইনানের দিকে দৃষ্টি রেখে দু বাক্য করার সাহস পেলেন না। আমি আসছি। শাহাবুদ্দিনের বিষয়টি তুমি আমার উপর ছেড়ে দাও, নিজের যত্ন নিও। ইনান বড় বড় পা ফেলে চলে যায়। অপরদিকে বাহারুল ইসলাম তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে তোর পরিবার থেকে আলাদা করেছি এই দিন দেখার জন্য নয়। ইতিকা অনাবশ্যক নয় মামু, সে আমার জন্য আবশ্যক। আরেকটা কথা, তোমরা তোমাদের শত্রুতা নিয়ে এই শহর উল্টে ফেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার বউয়ের দিকে যেন কোনো আঁচ না আসে। ইনানের বিরোধাভাস কথায় চমকে যায় বাহারুল। ইনানের দিকে দৃষ্টি রেখে দু বাক্য করার সাহস পেলেন না। আমি আসছি। শাহাবুদ্দিনের বিষয়টি তুমি আমার উপর ছেড়ে দাও, নিজের যত্ন নিও। ইনান বড় বড় পা ফেলে চলে যায়। অপরদিকে বাহারুল ইসলাম তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে তোর পরিবার থেকে আলাদা করেছি এই দিন দেখার জন্য নয়। থ্যাতলানো হাতটা নিয়ে বেশ সাবধানে দরজা খোলে ইনান। ইতিকা স্কুলে আছে ভেবে সোজাসুজি বেডরুমের দিকে পা বাড়ায়। থ্যাতলানো হাতটায় টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। টনটনে ব্যথায় হাতটা যেন অসাড় হয়ে আসছে। ইতি বউ। ইনানের অবাক কণ্ঠে চমকে তাকায় ইতিকা। আজ স্কুলে যাওয়ার কথা থাকলেও স্কুলে যায়নি সে। সোফিয়া বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ইতিকাকে ভেতরে রেখেই চলে যায়। ইনানের হাত থেকে গড়িয়ে রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে চাপা আর্তনাদ করে ওঠে সে। আপনার কি হয়েছে? হাতের এই অবস্থা কেন? ইতি বউ, আপনি স্কুলে যাননি কেন? আপনি আগে বলুন, আপনার হাতে কি হয়েছে? সে কথা পরে হবে, আগে আপনি বলুন স্কুলে যাননি কেন? ইতিকা ইনানের প্রশ্নের উত্তর দিল না, বরং গায়ের ওড়নাটা দিয়ে ইনানের হাত চেপে ধরে। আপনার হাতে কি হয়েছে প্লিজ বলুন। তোমার না জানলেও চলবে, সরো সামনে থেকে। ইনান ইতিকাকে উপেক্ষা করে সরে যায়। ইনানের হাতের এতটাই বাজে অবস্থা হয়েছে, হাতে থাকা কাপড়টা সরালে যে ইতিকা আটকে উঠবে সে খুব ভালো করেই জানে। আপনি আমাকে সরিয়ে দিচ্ছেন কেন? প্লিজ অলিদ ভাইকে ফোন করুন। শোনো ইতিকা, পাশের রুমে যাও। আমার এমন আঘাত অহরহ হয়েছে, আমার জন্য নতুন না, কিন্তু তোমার জন্য নতুন। তুমি ভয় পাবে, পাশের রুমে যাও। যাব না আমি। নাটক করছেন আপনি। দ্রুত অলিদ ভাইকে ফোন করুন। আমি অলিদকে ফোন করেছি, ডাক্তার নিয়ে আসবে। ইতিকা আর কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল ইনানের দিকে। কিছুক্ষণ পরে ডাক্তারের সঙ্গে অলিদ ফ্ল্যাটে আসে। ইনান ইতিকাকে আড়ালে যাওয়ার জন্য ইশারা করলে ইতিকা সরে যায়। পর্দার আড়ালে ইনানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কাঁদছে ইতিকা। চঞ্চল মানুষটি আজ কেমন শান্ত নিস্তেজ হয়ে গেছে।
ইনান বিছানার সাথে হেলান দিয়ে কারো সাথে খুব বাজে ভাবে বকাবকি করছে। কিছুক্ষণ পরে দ্রুত বিছানা থেকে উঠে গায়ে শার্ট জড়িয়ে রুম থেকে বের হতে নিলেই পথ আটকায় ইতিকা। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে যাব, কাজ আছে। এই শরীরে বাইরে যাওয়া কি খুব দরকার? দেখুন ইতি বউ, আপনি যতটা আহামরি ভাবছেন আমার ততটাও চোট লাগেনি। এসব কাটাছেঁড়া আমার শরীরে সহ্য করার অভ্যাস আছে। কিন্তু আমার তো নেই। আপনার এই অবস্থা দেখে আমার কি হাল হয়েছে আপনি জানেন? ইনান এবার ইতিকার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। চোখগুলো ভিজে চুপসে আছে, নাকটা লাল হয়ে আছে। ইনান 1 পা 2 পা করে এগিয়ে আসে তার দিকে। আমাকে ভালোবেসে ফেলেছো বুঝি? ইনানের প্রশ্নে হকচকিয়ে ওঠে ইতিকা। ডানে বামে তাকিয়ে নিজের অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিতে 2 কদম পিছিয়ে যায়। পালাতে চাইছো? না না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, ভালোবাসবে আমায়? ইতিকা উত্তর দিল না, এক ছুটে পালিয়ে গেল পাশের রুমে। ইনান রুমে প্রবেশ করার আগে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ইতিকা দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলতে থাকে, পুরুষ জাতটাই এমন, একটু আশকারা দিলেই মাথায় চড়ে নাচতে থাকে। তুমি না হয় আমার মাথা খাও, আমার মাথায় চড়ে নাচো, আমি সহ্য করে থেকে যাব। তবুও আমার প্রশ্নের উত্তর দাও, ভালোবাসবে আমায়? ইতিকা নিজের অজান্তে কথাটা বেশ জোরেই বলে ফেলেছে, যার কারণে বাইরে থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইনান কথাটি শুনতে পায়। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন শব্দে গান গাইছে ইতিকা। তখনই তার পেছনে হাজির হয় সুফিয়া। কি করছো ইতিকা? কিছু না আপু। তোমার সাথে একটা জরুরি কথা ছিল। ইনান কোথায়? তিনি পাশের রুমে ঘুমিয়ে আছেন। শুনো, তোমার শাশুড়ি মা তোমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু ইনান কিছুতেই দিচ্ছে না। কিন্তু কেন? আমি কথা বলতে চাই আপু, তুমি প্লিজ ফোন করো। তুমি ইনানকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, আগে তুমি ফোন করো। ইতিকার ভরসায় স্বস্তির শ্বাস ছাড়ল সুফিয়া। দ্রুত ফোন নিয়ে ইনানের মা নাসরিনকে ফোন করেন। ইতিকা দ্বিধাহীন ভাবে তার সঙ্গে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর ইতিকার কানের পাশ থেকে ফোনটা নিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে ইনান। সবটা বুঝে ওঠার আগেই সুফিয়ার দিকে তেড়ে আসে সে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে তাদের মাঝে ইতিকা বাধা হয়ে দাঁড়ায়। দোস্ত চুপ, তোর সাহস কম না? আমার কথার অমান্য করিস? আমি বলেছিলাম কারো সঙ্গে ইতিকার কথা বলার প্রয়োজন নেই। তুই কেন ফোন করলি? আমার অনুমতি নিয়েছিস? আন্টি খুব কেঁদেছিল, তাই আমি। তোর আন্টি কেঁদেছিল বলে তুই আমার অনুমতি নিবি না? বেরিয়ে যা বাসা থেকে। ইনানের ধমকে চোখের কোণে পানি এসে যায় সুফিয়ার। ইতিকা ঘাবড়ে গিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। সুফু, যা করেছিস মাফ নেই তোর। বিশ্বাস করেছিলাম তোকে, আর আসবি না এই বাড়িতে। গেট আউট। ইনান সুফিয়ার হাত ধরে বের করতে নিলে রেগে যায় ইতিকা। আপনি কি কোনোদিন ভালো হবেন না? সুফিয়া আপুর কাছে ক্ষমা চান। এক চড়ে সবকটা দাঁত ফেলে দেব তোমার। বেয়াদব মেয়ে, কথার মাঝে একদম কথা বলবে না। ইনান আর থেমে রইল না, বরং টেনে হিচড়ে পাশের রুমে তাকে বন্দি করে দেয়। সুফিয়া মুখে হাত দিয়ে বেশ শব্দ করেই কেঁদে উঠল। তার সামনে দাঁড়িয়ে ইনান দাঁতে দাঁত চেপে বলল, তুই তো জানিস আমি বেঈমানকে ক্ষমা করি না। তোকে ক্ষমা করতে পারবো তো? আমি কোনো অন্যায় করিনি ইনান। আন্টি তার পুত্রবধূর সাথে কথা বলতে চেয়েছে, আর আমি তার ব্যবস্থা করেছি। এখানে আমি কোনো অন্যায় দেখছি না। সুফিয়া। রাত বেশ গভীর। সেদিনের পর কেটে গেল 2 দিন। গত 2 দিন সুফিয়ার সঙ্গে যোগাযোগ হয়নি ইনানের। অলিদ সম্পূর্ণ বিষয়টা ধামাচাপা দিতে চাইলেও কোনো কাজ হলো না। এদিকে ইনানের সঙ্গে মনোমালিন্য হওয়া ইতিকা এখনো তার সঙ্গে কথা বলেনি। গত 2 দিন অনাহারী সে, তাই যত রাগ জেদ সব ভুলে ইতিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইনান। মেয়েলি কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে। ইতি বউ, ইতি বউ, ইতি বউ। উফ উফ, কি উঠুন? কি করছেন? গায়ে পানি ঢেলে দিলে তখন ঠিকই লাফিয়ে উঠবেন। এখন ভালোভাবে ডাকছি তো, তাই কানেই তুলছেন না। কথাটা বেশ জোরেই বলল ইনান, যার কারণে বেশ তোড়জোড় করে চোখ খুলে ইতিকা। আপনি এখানে কি করছেন? আদর করতে এসেছি আপনাকে ইতি বউ। কি সব কথা বলছেন? কেন, আপনাকে কি আদর করতে পারবো না? না, পারবেন না। এমন নির্বোধ হৃদয়হীন স্বার্থপর মানুষের সাথে আমার কোনো কথা নেই। ইতিকার বাজখাই কণ্ঠে ইনান বেশ রেগে যায়, কিন্তু তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে ইতিকার পাশে শটান হয়ে শুয়ে যায়। এখানে শুয়েছেন কেন? নিজের রুমে যান। এটাও আমার রুম। আমার রুম, আমার খাট, আমার বালিশ, আর পাশে আমার বউ। সব যখন আমার,
তখন আমি কেন অন্য রুমে যাব? ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। ইতিকা উঠে যেতে নিলেই ইনান তাকে আঁকড়ে ধরে, তার কানের কাছে মুখ নিয়ে আলতো করে কামড় বসায়। আহ, পাগল হয়ে গেছেন? এত হাইপার হচ্ছেন কেন ইতি বউ? আমি ছুঁয়ে দিয়েছি, অন্য কেউ নয়। আর অন্য কেউ ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলবো তার। আন্টি ঠিকই বলে, আপনি সন্ত্রাস গুন্ডার থেকেও কম না। এই জন্যই আমি কথা বলতে বারণ করেছি। জানতাম কথা বললে তোমার কানে বিষ ঢালা হবে। জানো তো, আমার বাবা মা আমার চাওয়া পাওয়ার মূল্য দেয় না। তাই নাকি? তা আপনার চা পাওয়াটা কি? মামু আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার সঙ্গে থাকবো। ধীরে ধীরে মামুর অবস্থানে নিজেকে দাঁড় করাবো। রাজনীতি করতে চাই, কিন্তু বাবা পছন্দ করেন না। ঠিক 1 বছর আগে বেশি রাত করে বাড়ি ফেরায় আমাকে বলেছে বেরিয়ে যেতে। তিনি নাকি আমার মুখ দেখতে চান না। আমিও বিনা বাক্যে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসি। তারপর আর ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। বাবা মা কি কখনো সন্তানের খারাপ চায়? তারা আপনার ভালো চায় বলেই শাসন করে। আপনার কি মায়া লাগে না তাদের জন্য? এত কথা শুনতে ভালো লাগছে না আমার। ইনান কথাটি বলে ইতিকাকে আরেকটু কাছে টেনে নেয়। ইতিকা সরে আসতে চাইলে কৌশলে ইনান তার পেটে হাত রেখে রাগান্বিত স্বরে বলে, আপনি আমার উপর রাগ দেখালেন, মেনে নিলাম, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করলেন কেন? সেই কৈফিয়ত আপনাকে দিতে চাই না আমি। আপনারা মেয়েরা এই একটা গুণ ভালোভাবে কবজা করেছেন। চুন থেকে পান খসলেই গাল ফুলিয়ে থাকবে, সাথে খাওয়া দাওয়া বন্ধ। বাজে স্বভাব। আমরা আর যাই করি, বাড়ি থেকে তো আর বেরিয়ে যাই না। যদি আপনারা সুযোগ পেতেন তবে ঠিকই বেরিয়ে যেতেন, কিন্তু ঘরের বাইরে তো আর আপনাদের জন্য নিরাপদ নয়। তাই এই এক কিসিমের রাগ দেখে ঘরে থাকো। ইনান উত্তর দিল না, বিরক্ত হয়ে সরে গেল। ইনান নিজেও বিছানা থেকে উঠে ইতিকাকে সহসা কোলে তুলে নেয়। আরে কি করছেন? এত রাতে কি মাথায় সমস্যা দেখা দিয়েছে? চলুন খাবো। আমার খিদা নেই। আমার আছে। আর একটা কথা বললে ছাদে উঠে আপনাকে নিচে ফেলে দেব। মাইন্ড ইট। ইতিকা আর কিছু বলল না। ইনান ইতিকাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে যায়। ইতিকার মুখে খাবার তুলে দিতেই হাত ছিটকে দূরে সরিয়ে দেয়। খাবো না আমি। সরি বলেছি তো ইতি বউ, আমায় মাফ করে দিন। এমন রাগ আর দেখাবো না। এবার খেয়ে নিন প্লিজ। আমি মাফ করার কে? সুফিয়া আপুর কাছে মাফ চান। ইনান ইতিকার কথা মতো ফোন করে সুফিয়ার কাছে মাফ চাইল। কথা শেষে ইতিকার মুখে চুপচাপ খাবার তুলে দেয় ইনান। অপরদিকে দরজাটা ফাঁক করে মুখ গোমরা করে তাদের দিকে তাকিয়ে আছে অলিত। এত রাতে ইনানের চাপা ধমকে ঘুম ভাঙে তার, কিন্তু দরজা খুলে ইনান ইতিকাকে একসাথে দেখে রুম থেকে আর বের হলো না। পর্দার সাথে হেলান দিয়ে আফসোস ভঙ্গিতে বলে, ধুর, এ বাসায় আর থাকা যাবে না। একজোড়া দম্পতি আমার সামনে খুনসুরি করবে আর আমি তা চুপচাপ গিলবো? তা হয় না। মরার জীবনটা আমার সিঙ্গেলই মরে যাবে। স্কুলের গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে ইতিকা। স্কুল ছুটির শেষে একে একে প্রায় সব শিক্ষার্থী বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কিন্তু ইতিকা এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। ইনান শহরের বাইরে আছে বাহরুল ইসলামের কাজের সূত্রে। সুফিয়া তাকে আজ নেওয়ার কথা থাকলেও এখনো এসে পৌঁছায়নি। হ্যালো ইশিকা। একটি ছেলের কণ্ঠে পাশ ফিরে তাকায় ইতিকা। কলেজ ড্রেস পরা, কাঁধে ব্যাগ, ঠোঁটে ঝুলিয়ে রেখেছে মিষ্টি হাসি। কি হলো মিস, কথা বলছেন না কেন? কি কথা বলবো আমি? আমি রাতুল, এবার এন্টার সেকেন্ড ইয়ারে। আপনাকে আমি চিনি। ও, ইতিকার এমন হেলদোলহীন কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ে ছেলেটি। আপনি ইশিকা ইয়াসমিন, ক্লাস 9-এ পড়ছেন। আপনি যে ফ্ল্যাটে থাকেন আমি সেখানেই থাকি। প্রায় 15 দিন হলো আমি 10 তলায় নতুন এসেছি। ও, বাড়ি ফিরছেন না কেন? একা দাঁড়িয়ে থাকা ঠিক নয়। ও আচ্ছা, আপনার কাজিন আপনাকে নিয়ে যাবে বুঝি? কাজিন? একটা মেয়েকে দেখি প্রায় সব সময় আপনাকে নিয়ে যায়। আচ্ছা চলুন, আমরা একসাথে যাব। একই স্থানে বাড়ি, যখন আমাদের যাতায়াত একই হোক। ইতিকা পড়ছে মহাফাসাদে। ভাগ্য ভালো আজকে ঈশান নেই। যদি ইনান দেখে নেয় তবে আজকে আগুন জ্বলবে। ইতিকা কিছু বলার আগে হুড়মুড় করে তার সামনে দাঁড়ায় অলিদ। চলো ইতিকা, সরি এত দেরি করার জন্য। আসলে সুফু আসার কথা ছিল, কিন্তু বেচারি একটা ঝামেলায় পড়েছে। ইতিকা সুযোগ বুঝে অলিদের আগে হাঁটতে শুরু করে। অন্যদিকে রাতুল তার দিকে আহম্মক বনে তাকিয়ে আছে। অলিদ বিষয়টি বুঝতে পেরে ইতিকাকে প্রশ্ন ছুড়ে দেয়, ছেলেটিকে আমি চিনি না। কথা বলছিলে কেন? ইনান জানলে খবর আছে। আমি কথা বলিনি ভাইয়া, সে যেচে এসে কথা বলছিল। যাই হোক, উনি তো নেই, জানবেন না আশা করি। তোমার উনিকে এই খবর জানানোর মানুষের অভাব হবে না। মানে? তার দলের লোকেরা তোমাকে পাহারা দিচ্ছে, আমার আর তোমার অন্তরালে। সেটা তুমিও বুঝতে পারবে না, আর আমিও বুঝি না। যাই হোক,
আমি ম্যানেজ করে নেব বিষয়টি। শেষ বিকেলে হঠাৎ করেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়ে চলেছে। দমকা হাওয়া উল্টে পাল্টে দিচ্ছে জানালার পর্দা। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে ইনান। ইতিকা তার পাশেই বসে আছে। তবে আজ ইনানের আচরণবিধি সুবিধা ঠেকছে না তার কাছে। কেমন যেন ভাব গম্ভীর নিয়ে বসে আছে। তবে কি কালকে রাতুলের সাথে কথা বলার বিষয়টি তিনি জেনে গেছেন? কিন্তু অলিদ ভাই তো বলেছিলেন ম্যানেজ করবেন বিষয়টি। ইতিকার ভাবনার ছেদ ঘটে এক পলসা ঝুম বৃষ্টিতে। আকাশ বেয়ে নেমে আসা ভারী বর্ষণ ভিজিয়ে দিচ্ছে মৃত্তিকার উপরে থাকা গাছ গাছালি, দালান কোঠা। এক দৌড়ে ইতিকা ছুটে যায় বারান্দায়। চঞ্চল চোখ দুটি চারদিকে বিচরণ করতে ব্যস্ত। ইতি বউ, ইনানের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। কিছু বলবেন? আপনার ফুপু কথা বলতে চাইছে আপনার সঙ্গে। আমি বলবো না, আপনি ফোন রাখুন। ইতি বউ, ধমকাচ্ছেন কেন? আমি বলেছি আমি কথা বলবো না, সেখানে আমার সঙ্গে জোরাজোরি কেন করা হচ্ছে? ইনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইতিকার দিকে। মেয়েটা ইদানিং বদলে গেছে। ঠিক আছে, আপনার কথা বলতে হবে না, মিহির সাথে অন্তত কথা বলুন। ইতিকা মাথা নেড়ে সায় দিয়ে ফোনটা হাতে তুলে নেয়। বেশ কিছুক্ষণ পর